আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আমাকে একটু বলো। আর ভাইয়ার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আজকে একটু আমাকে একটু বলো যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, তোমরা আমাকে এই দুইটা একটু এনশিওর করা, ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা আর সাউন্ডটা ক্লিয়ার কিনা। আজকে আমরা লেকচার 2টা শুরু করে দিব। এগুলো প্রাইভেট গ্রুপে ক্লাস, তো আমি আজকের ক্লাসটাও একটু পাবলিক গ্রুপে নিচ্ছি বিকজ আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এখানে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। হয়তো তোমরা আগেও পড়ছো অথবা নাও পড়ছো, এরকম হইতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এখানে অনেকগুলা আমি যে গত ক্লাসটা তোমরা করছো কিনা আমি জানি না, ফার্স্ট লেকচারটি ইউটিউবে আছে। যে এই যে পরিপাক এবং শ্বসনের উপর যে আমি ফার্স্ট লেকচারটা নিয়েছিলাম, ওখানে আমরা পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করছিলাম। পরিপাকতন্ত্রের যে বিভিন্ন অংশগুলো আছে এগুলো আমরা চার্ট আকারে পড়াই দিয়েছিলাম, বলছিলাম ওই চার্টটা মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম দুইটা কোয়েশ্চেন আমি তোমাদের সামনে দেখাইছি, গত ক্লাসেও দিয়েছিলাম, আজকের ক্লাসেও এটা আমি লিখলাম। সেটা হচ্ছে, একটি হচ্ছে কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়, আরেকটা হলো নিচের কোনটি মিশ্রগ্রন্থি। গত ক্লাসটা যারা করছো তারা পারবা, তারা এই দুইটার আনসার দিতে পারবা যে কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় এবং নিচের কোনটি মিশ্রগ্রন্থি নয়। সবাই এক কাজ করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো কমেন্ট বক্সে, আমাদের কমেন্ট বক্সে ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং লাইভটা পারলে শেয়ার করো। সবাই যারা লাইভে আছো তারা সবাই একটা একটা করে শেয়ার করে দাও, তাহলে হয়ে যাচ্ছে। যারা লাইভে আছো তারা একটা একটা করে আমাদের ইয়াগুলো শেয়ার করে দাও। আশা করি আমার কথা শোনা যাচ্ছে এবং ভিডিও ক্লিয়ার আছে, এবং কথা শোনা যাচ্ছে। তোমরা সবাই 1 মিনিটের মধ্যে ফ্রেন্ড যারা আছে, ফ্রেন্ড বন্ধু বান্ধব, তাদেরকে একটু কমেন্ট বক্সে মেনশন করে দাও। আর পারলে আমাদের লাইভটা শেয়ার করো বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে। আমাদেরও মেসেঞ্জার গ্রুপ আছে, ওই যারা দেখছো তারা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমাদের যতগুলো মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলোতে শেয়ার করে দাও, কারণ আজকে একটা পরীক্ষা হবে এই সাবজেক্টের উপর না। আমি এর আগে বোটানি 5টা লেকচার নিয়েছিলাম, আমি আর লেকচার পড়াই নাই বিকজ আমি এই পরীক্ষার জন্য ওয়েট করতেছিলাম যে এই পরীক্ষাটা কখন শেষ হবে, তারপর বাকি চ্যাপ্টার লেকচারগুলো পড়াবো। এই যে 5টা লেকচার উপর আজকে পরীক্ষা হবে, সেটা হচ্ছে এই ক্লাসের পর বোটানি যে 5টা লেকচার নিচ্ছি, ওই 5টা লেকচারের উপর পরীক্ষা দিয়ে দিব, প্রশ্ন দিয়ে দিব 5 মিনিটের মধ্যে। ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে দিয়ে দিব এবং 25টা এমসিকিউ থাকবে। সময় আমি 15 মিনিট দিব, 15 মিনিট বা 20 মিনিট দিলাম, ঘুরে ফিরে 20 মিনিটই হবে। 15 মিনিট বা 20 মিনিট, ঘুরে ফিরে 20 মিনিটই হবে। ওই 20 মিনিটের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে, বিকজ 20 মিনিটের মধ্যে যদি তোমরা না করো তাহলে আমি সাবমিশন 20 মিনিটের মধ্যেই অফ করে দিব। সো তুমি দেখা যাচ্ছে কি সাবমিট করতে গিয়ে সাবমিট হচ্ছে না, বিকজ আমার সাবমিশন অফ। তো 20 মিনিটের মধ্যে যা করা করতে হবে। আর এখানে আমি জাস্ট প্রাইস বলতে ফার্স্ট প্রাইসটাই রাখতেছি। এখানে ফার্স্ট প্রাইস যে খুব দ্রুত সময়ে বা বেশি মার্কস পাবে সে ফার্স্ট হবে, এটা তো বুঝাই যাবে কে ফার্স্ট হবে, ঠিক আছে? তাকে আমরা প্রাইস মানি দিব, 200-250 টাকা প্রাইস মানি দিব। সো প্রাইস মানি দিতে চাচ্ছিলাম না, কারণ আসলে এক্সামগুলো তোমাদের দিতে হবে নিজ উদ্যোগে। এখানে প্রাইস মানি ফ্যাক্ট না, এখানে হচ্ছে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করাটা ফ্যাক্ট, এক্সাম দিয়ে নিজের ভুলটা শুধরানোটা ফ্যাক্ট। তুমি এক্সাম যত বেশি দিবা, নিজের মিস্টেক তত বেশি বুঝতে পারবা, নিজের ভুল তত বেশি বুঝতে পারবা। আর নিজের ভুল যে যত বেশি বুঝতে পারে সে পরে বা নিজেকে শুধরে নিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ একটা ভুল যখন তুমি করে ফেলো, ওই ভুলটা কিন্তু পরবর্তীতে সহজে হয় না। সো পরীক্ষা দিয়ে নিজের ভুল যত বের করতে পারবা তোমার জন্য ততই মঙ্গল। সো পরীক্ষা দেওয়াটা উচিত। 5 মিনিট ক্লাসের পর হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা হচ্ছে লেকচার 2, লেকচার 1 যারা করো নাই তারা আমার ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবা, প্লে লিস্ট অপশানে যাবা। প্লে লিস্টে গিয়ে পরিপাক ও শ্বসনের একটা ফার্স্ট লেকচারটা ওখানে দেওয়া আছে, প্লে লিস্টে দেওয়া আছে। এবং আজকে হচ্ছে লেকচার 2 এবং এখানে আমরা ফার্স্ট লেকচার অনুযায়ী 2টা প্রশ্ন রাখছি, যারা পড়ছে তারা পারবে। দেখি আমাকে বলো কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়। দেখি এটা আনসার কি হবে, দেখি বলো তো কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়। যেমন ক্ষুদ্রান্তের অংশ মনে রাখার জন্য আমি একটা টেকনিক দিয়েছিলাম, ডিজে ইলি। তোমরা সবাই তো ডিজে চিনো, ডিজে ইয়ো করে যে ডিজে, তো ডিজে ইলি, ডিজের নাম কি ইলি। ডিজে ইলি দিয়ে তুমি ক্ষুদ্রান্ত অংশ মনে রাখতে পারবা, যেমন ডি দিয়ে কি, জে দিয়ে কি এবং ইলি দিয়ে কি। দেখি এখানে বলো কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়। ডি দিয়ে ডিওডেনাম, আমি বলছিলাম গত ক্লাস যারা করছো তারা জানো। জে দিয়ে জেজুনাম, ই দিয়ে ইলিয়াম, ইলি দিয়ে ইলিয়াম,
তাহলে দেখো এটাও ক্ষুদ্রান্তের অংশ, এটাও ক্ষুদ্রান্তের অংশ, এটাও ক্ষুদ্রান্তের অংশ, তাহলে বাকি আছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স ক্ষুদ্রান্তের অংশ না, এটা বৃহদান্তর অংশ না। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স জাস্ট বৃহদান্ত সিকামের সাথে যুক্ত থাকে, এটা আমি বলছিলাম অবশ্য। তা আনসার হবে এটা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স ক্ষুদ্রান্তের অংশ নাই। এই জিনিসটা অনেকে পারবে না, নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়। গত ক্লাস যারা করছে তারা পারবে। এগুলা মেডিকেল আসছে, এই ধরনের মেডিকেল আসছে, লিখে রাখো। এটা হচ্ছে ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এটাও আসছে ম্যাটে, এটাও আসছে ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সো এখানে আসছে, ঠিক আছে। নিচের কোনটি মিশ্র, যত ক্লাস যারা করছো তারা পারবা। বলো প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারিস নাকি এড্রিনাল গ্ল্যান্ড? দেখি বলো কোনটি মিশ্রগ্রন্থি নয়। একাধিক উত্তরও থাকতে পারে, একটা উত্তরও থাকতে পারে। একটু এনশিওর করি, একাধিক উত্তরও থাকতে পারে, একটা উত্তরও থাকতে পারে। তোমার বেসিক কি বলে সেটা তুমি জানো, কারণ তুমি গত ক্লাস করলে পারার কথা। বলো এটা, বলো কি হবে। ডি মানে কিসের ডি? 2 এর কত? 2 এর কত দেখি বলো। এই 2 এর কত হবে? গত ক্লাস যারা করছো তারা পারবা। 2 এর কত হবে? 2 এর একাধিক উত্তরও হইতে পারে, একটা উত্তর হইতে পারে, সেটা তুমিই জানো। ক্লাস করলে তো পারবা, না করলে পারবা না, স্বাভাবিক। প্যানক্রিয়াস মিশ্রগ্রন্থি। ইভেন কি টেস্টিস, টেস্টিসের বাংলা হচ্ছে শুক্রাশয়। অনেক সময় তোমাদেরকে বোকা বানানোর জন্য বাংলাটা না বলে ইংরেজি বলে দিবে। অনেকে এটাকে শুক্রাশয় নামে চিনে, বাট ইংরেজিটাও মনে রাখবে। টেস্টিস মানে শুক্রাশয়, এটাও মিশ্রগ্রন্থি। ওভারিস মানে ডিম্বাশয়, এটাও মিশ্রগ্রন্থি। তিনোটা মিশ্রগ্রন্থি। টেস্টিস মানে শুক্রাশয়, ওভারিস মানে ডিম্বাশয়, আর এটা হচ্ছে অগ্নাশয়। তো যে সকল নামের শেষে শয় আছে, অগ্নাশয়, ডিম্বাশয়, তারপর শুক্রাশয় নামের শেষে শয় আছে, তারা মিশ্রগ্রন্থি। তাহলে বাকি আছে এড্রিনাল গ্ল্যান্ড, এটা মিশ্রগ্রন্থি না। সো এটাই হবে আনসার। তো অনেকে শুধুমাত্র প্যানক্রিয়াসকে মিশ্রগ্রন্থি ভাবে, বাট অ্যাকচুয়ালি পরিপাকের ক্ষেত্রে এই প্যানক্রিয়াসটাই কাজে লাগে, এগুলো পরিপাকে থাকে না। সো গত ক্লাস যারা করছে তারা এই আনসারটা পারবে। তাহলে আনসার কি? এড্রিনাল গ্ল্যান্ড, এবং এটা আনসার হচ্ছে অ্যাপেন্ডিক্স। এড্রিনাল গ্ল্যান্ড এবং এটা আনসার হচ্ছে অ্যাপেন্ডিক্স। চলো আমরা এবার সেকেন্ড লেকচারে চলে যাই। চলো আমরা 7 লেকচারে চলে যাই। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, লাইভটা শেয়ার করতে থাকো, কষ্ট করে লাইভটা শেয়ার করো। এবার আসলে লেকচার 2-তে চলে যাই। গত ক্লাসে যারা আমরা বিভিন্ন পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ দেখছি, এগুলো এখন আমরা ফিগারের মাধ্যমে দেখার চেষ্টা করব এবং একটু অন্যভাবে শেখার চেষ্টা করবো। কারণ আমি যখন অ্যাকচুয়ালি পড়াই তখন নামের মিনিংগুলো পড়াই। যেমন ধরো ডিউডেনাম। ধরো তুমি এই যে তুমি ডিউডেনামকে চিনতে চাচ্ছ বা ডিউডেনাম মানে এটা জানতে চাচ্ছ যে ভাইয়া এই ডিউডেনাম মানে তো ক্ষুদ্রান্ত্রের অংশে বুঝলাম, ডিউডেনাম মানে তো ক্ষুদ্রান্ত্রের অংশে বুঝলাম, বাট এটার মিনিংটা কি? তারপর ধরো তুমি ইলিয়ামের মিনিং জানতে চাচ্ছ, তারপর ধরো তুমি জেজু নামের মিনিং জানতে চাচ্ছ। সো বায়োলজিতে মিনিং জানাটা খুবই ইম্পর্টেন্ট, নামের মিনিং জানাটা খুবই ইম্পর্টেন্ট। যেরকম তোমার নাম কেউ জিজ্ঞেস করলে, কেউ কারো কাছে যদি নামটা একটু আনকমন লাগে তখন মিনিংটা জানতে চায় যে তোমার নামের মিনিং কি। আমি বললাম যে তোমার নামের মিনিং কি? ধরো সিয়াম, একজনের নাম হচ্ছে সিয়াম, তাহলে সিয়ামের মিনিং আছে। আমাদের ইসলাম ধর্মে সিয়াম অর্থ রোজা, তাহলে দেখো সিয়াম অর্থ রোজা, তাহলে সিয়ামের একটা মিনিং আছে, নামের মিনিং আছে। ঠিক এগুলোরও কিন্তু নামের মিনিং আছে। ঠিক সেমভাবে আমি যদি বলি রেকটাম, মলাশয়, রেকটামের নামের মিনিং কি? মলাশয়ের নামের মিনিং কি? রেকটামের মিনিং কি? তারপর আমি বলতে যাচ্ছি ধরো তার কি আছে কোলন, কোলনের নামের মিনিং কি? সো বিভিন্ন পার্ট সহ আমরা চিত্রের মাধ্যমে জানবো এবং নামের মিনিং সহ জানবো। চলো আমরা এবার আসো দেখে আসি। দেখো আমাদের খাবার পরিপাকতন্ত্র শুরু হয় আমাদের যে এখান থেকে মুখ থেকে শুরু করে একেবারে পায়ু পর্যন্ত এলিমেন্টারি ক্যানাল বিস্তৃত থাকে। মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত এলিমেন্টারি ক্যানাল বিস্তৃত থাকে। সেগুলো আমরা ফিগারের মাধ্যমে দেখব। যেমন দেখো আমি ফিগারটা আঁকতেছি। যেমন দেখো এখানে আছে তোমার নাক, আমি কোন দিকে আঁকবো? এদিকে আঁকি, মাঝখান দিয়ে আঁকি। এদিকে আছে ধরো নাক, এটা হচ্ছে একটা মানুষের নাক। নাকের নিচে আছে ঠোঁট, নাকের নিচে আছে ঠোঁট, এই ঠোঁটের পর ধরে এদিকে আছে চোয়াল, এটা হচ্ছে তোমার কি চোয়াল। আর এই অংশটা হচ্ছে তোমার গলা, এই অংশটা হচ্ছে তোমার গলা। দেখো এখন এখান থেকে আমরা কিছু জিনিস জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে শুরু হয় কোন দিক দিয়ে? মুখ থেকে। আমরা যখন আ করি তখন এই যে ছিদ্রটা দেখা যায় এটাকে আমরা বলি মুখ ছিদ্র। কি বলি?
মুখছিদ্র, গত ক্লাসেই বলছি মাউথ অরিফিস, ইংরেজিতে বলে মাউথ অরিফিস মানে মুখ ছিদ্র। তাহলে তুমি যখন এদিক দিয়ে ঠোঁটটা, এটা ঠোঁট না, আ করবা তখন এটা খুলে যাবে, তখন মুখ ছিদ্র দেখা যাবে। তো মুখ ছিদ্রর পর যে অংশটা থাকে, মুখ ছিদ্রর পর যে অংশটা থাকে ভিতরে এত বড় একটা খালি জায়গা দেখো না, এটা হচ্ছে মুখ গহ্বর। এটার নাম কি? মুখ গহ্বর, বা ইংরেজিতে বলে মাউথ ক্যাভিটি, বা ইংরেজিতে বলে ভুক্কাল ক্যাভিটি। সব কিছু গত ক্লাসে বলে দিছি, আজকে জাস্ট ফিগারের মাধ্যমে সবগুলো জানার চেষ্টা করবো। যে আ করলে, এই যে আ করলে এখানে যে ভিতরে একটা গর্ত দেখো, এই গর্তটাই হচ্ছে মুখ গহ্বর। ঠিক আছে, এই গর্তটাই হচ্ছে কি? মুখ গহ্বর। তাহলে দেখো, এই দেখো নাক থেকেও একটা গহ্বর থাকে, যেটাকে আমরা বলি নাসা গহ্বর। আমাদের নাকের এদিক থেকে এভাবে একটা গহ্বর আসে এদিক দিয়ে, এটাকে বলে নাসা গহ্বর। যেমন দেখো, এই নাক থেকে ধরো একটা গহ্বর আসছে, এটাকে আমি ডিফারেন্ট কালার ইউজ করলে মনে হয় ভালো হয়। এই দেখো, নাক থেকে একটা গহ্বর আসছে এভাবে, এটা হচ্ছে নাসা গহ্বর, নাক থেকে আসছে। ঠিক আছে, তারপর একটা আসছে মুখ থেকে, এখান থেকে আসছে ধরো, এটার সাথে এসে মিলবে, এটা হচ্ছে মুখ গহ্বর। এই যে মুখ থেকে যেটা আসে, মুখ থেকে যেটা আসে এটা মুখ গহ্বর। তাহলে এগুলো আমরা একটু বলে ফেলি। যেমন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে নাসা গহ্বর। ঠিক এই জিনিসটা যেটা দেখা যাচ্ছে মুখ দিয়ে থাকে, মুখ, এটা হচ্ছে মুখ গহ্বর। ভালোভাবে খেয়াল করবে, এটা হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বর নাসা গহ্বরের সাথে কানেকশন আছে, বিকজ অনেক সময় দেখবা নাকে মুখে উঠে বলি না আমরা, নাকে মুখে উঠলে কি হয় কি জানো, যে নাক দিয়ে গলাতে চলে আসে। সো কানেকশন আছে। তাহলে মুখ, নাকের গহ্বর মানে নাসা গহ্বর, এটা হচ্ছে মুখ গহ্বর, এবং এগুলো কানেক্টেড। ঠিক আছে, এভাবে কানেক্টেড দিলাম আর কি, কানেক্টেড। তারপর ধরো আমাদের যে এদিক দিয়ে আছে, এদিক দিয়ে ধরো এখান থেকে একটা আমরা ধরলাম যে আমাদের একটা কি থাকে, এই দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি ওটা লম্বা, এটা হচ্ছে তোমার শ্বাসনালী আর কি, ধরে নাও এটা হচ্ছে শ্বাসনালী। এটা অবশ্য যেটা দেখা যাচ্ছে এটা শ্বাসনালী, এবং শ্বাসনালীর পিছনের দিকে থাকে তোমার অন্ননালী। শ্বাসনালীর পিছনের দিকে কি থাকে? অন্ননালী। তাহলে ধরো একটা শ্বাসনালী তো আসতেই পারে, এদিক দিয়ে ধরো একটা শ্বাসনালী আসলো, এদিক দিয়ে ধরো একটা শ্বাসনালী আসলো, এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম শ্বাসনালী। এই অংশটাকে মুখ বললাম, হ্যাঁ, এই অংশটা হচ্ছে মুখ, শ্বাসনালী। এবং খাবার খাওয়ার সময় কিন্তু শ্বাসনালীটা ঢাকা থাকে, যাতে খাবারগুলো আমার এই শ্বাসনালীতে প্রবেশ না করে। কারণ খাবার যদি বাই চান্স শ্বাসনালীতে প্রবেশ করে, তাহলে কিন্তু মৃত্যুর দিকে তুমি ঝুঁকে পড়বা, যদি খাবারটাকে বাইর করতে না পারো। তো শ্বাসনালী থেকে খাবার গেলে হয়তো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, মৃত্যুর দিকে ঝুঁকে পড়বা যদি তুমি শ্বাসনালী থেকে খাবারগুলো বাইর করতে না পারো। তো এই জন্য শ্বাসনালীতে যাতে খাবার না যায়, এখানে একটা ঢাকনা থাকে, খাবার খাওয়ার সময় এখানে একটা ঢাকনা থাকে, ওই ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেয়। এখন শ্বাসনালী বলো, নাসা গহ্বর বলো, এগুলো একটা জায়গায় এসে মিলিত হচ্ছে, এবং এই জায়গায় একটা গর্তের মতো সৃষ্টি হচ্ছে। খেয়াল করো, এই যে ঠিক এই জায়গাটা, এই স্পেসটা দেখো, এই স্পেসটা যে জায়গায় এসে সব কিছু মিলিত হয়েছে, এই স্পেসটা গলার দিকে থাকে। তাই এটার নাম হচ্ছে, এই স্পেসটার নাম হচ্ছে গলবিল। তাহলে এই জায়গাটা হচ্ছে গলবিল। তোমরা জানো যে মুখছিদ্রর পর থেকে মুখ গহ্বর, দেখো মুখছিদ্রর পর থেকে করলে ভিতরে যে গর্ত থাকে যেটা মুখ গহ্বর, মুখ গহ্বরের পর যেটা থাকে সেটা হচ্ছে গলবিল। এই অংশটা গলবিল, যেটা গলার দিকে থাকে। আর বিল কথাটা মানে হচ্ছে অনেকটা প্রশস্ত জায়গা, বিল কথাটা মানে হচ্ছে প্রশস্ত জায়গা, একটা বড় জায়গা। দেখো এখানে সবকিছু এসে মিলিত হচ্ছে, মনে হচ্ছে একটা মোড়ের মতো, একটা মোড়ের মতো, রাস্তার মোড় যেরকম থাকে, বিভিন্ন রাস্তা এসে মিলিত হয়, মোড়টা অনেকটা রাস্তার মোড়ের মতো মনে হচ্ছে। তো এই জায়গাটা একটু বড় হয়, তো এটাকে বিলের সাথে বলা যায় যে বিল মানে হচ্ছে একটা বড় জায়গা বা প্রশস্ত জায়গা, একটা প্রশস্ত জায়গা। গলাইতে থাকে, এটা গলার দিকে থাকে, এটাকে বলে গলবিল। এই দেখো এদিকে, এটা হচ্ছে গলবিল। আচ্ছা, গলবিলের পর এরকম লম্বা যে অংশটা আসে, গলবিলের পর এরকম লম্বা যে অংশটা থাকে, এখানে আমি এইভাবে মাথা আঁকি, এটা হচ্ছে ধরো কান তোমার, এটা হচ্ছে তোমার কান। আচ্ছা, গলবিলের পর যে অংশটা থাকে এভাবে লম্বা, এটাকে আমরা বলি ইসোফেগাস।
এটাকে আমরা কি বলি? ইসোফেগাস। এই যে লম্বা, এই লম্বা করে যেটা থাকে এটাকে আমরা বলি অন্ননালী। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অন্ননালী। এটাকে আমরা বলি অন্ননালী বা ইসোফেগাস। এই অন্ননালীর নাম ইংরেজিতে ইসোফেগাস কেন হয়েছে এটা আমি গত ক্লাসে ব্যাখ্যা করছি। এখন আর এগুলো ব্যাখ্যা করবো, গত ক্লাসে যা ব্যাখ্যা করছি এখানে ব্যাখ্যা করবো না। অন্ননালীকে ইংরেজিতে ইসোফেগাস কেন বলে সেটার ব্যাখ্যা আমি দিছি। ইসোফেগাস কেন বলে, ইংরেজি নামটা দেখবে ইসোফেগাস, কত জটিল মনে হচ্ছে, বাট শব্দটা ভেঙে পড়লে তোমার কাছে এটা জটিল মনে হবে। ইসোফেগাস শব্দটা জটিল মনে হবে না, যে আমি গত ক্লাসে ভেঙে বলছি। এটা হচ্ছে অন্ননালী, যেটার ভিতর দিয়ে খাবার যাবে। এবং অন্ননালীর যে শেষ প্রান্ত, খেয়াল করে, এটা হচ্ছে অন্ননালীর শেষ প্রান্ত। অন্ননালীর শেষ প্রান্ত যেটার সাথে যুক্ত থাকবে এটাকে আমরা বলি পাকস্থলী। খেয়াল করবা, এই যে পাকস্থলী, এই দেখো, এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা বলি পাকস্থলী। এই অংশটাকে আমরা পাকস্থলী। আমি একটু পরেই বিভিন্ন অংশ দেখাবো। দেখো, এটা হচ্ছে অন্ননালী। অন্ননালীর যে শেষ প্রান্ত, অন্ননালীর শেষ প্রান্ত যে জায়গায় উন্মুক্ত, খেয়াল কর এই জায়গাটা, অন্ননালীর শেষ প্রান্তটা বা অন্ননালী যেখানে উন্মুক্ত, পাকস্থলীর যে জায়গায় উন্মুক্ত, খেয়াল করো, এটা হচ্ছে অন্ননালী। এই অন্ননালীটা পাকস্থলীর এই জায়গায় এসে ওপেন হয়েছে না বা মুক্ত হয়েছে না, মানে অন্ননালী থেকে খাবারটা এই জায়গায় এসে এটা পাকস্থলীতে প্রবেশ করবে। তো পাকস্থলীর যে জায়গায় অন্ননালীটা উন্মুক্ত সেই জায়গাকে আমরা একটা নাম দিয়েছিলাম, গত ক্লাসেই বলছিলাম। এটার নাম ছিল কার্ডিয়া। এটার নাম কি ছিল? কার্ডিয়া। এটা আমরা গত ক্লাসেই ব্যাখ্যা করছিলাম। আমি চিত্রটা দেখাই দিচ্ছি। এই জায়গাটা ছিল কার্ডিয়া। তাহলে কার্ডিয়া কি? পাকস্থলীর একেবারে শুরুর জায়গা। কার্ডিয়া হচ্ছে পাকস্থলীর একেবারে শুরুর জায়গা, যে জায়গায় অন্ননালী এসে উন্মুক্ত হয়, মানে যে জায়গায় এসে খাবার প্রবেশ করবে, অন্ননালী থেকে এসে খাবার প্রবেশ করবে। তাহলে পাকস্থলীর একেবারে শুরুর জায়গা, যে জায়গায় অন্ননালীটা এসে উন্মুক্ত হয়, খুলে, মানে এই জায়গায় এসে পাকস্থলী অন্ননালী থেকে খাবার পাকস্থলীতে প্রবেশ করে, এটাকে বলে কার্ডিয়া, নট কার্ডিয়াক। আর একটা শব্দ আছে যেটাকে বলে কার্ডিয়াক। এই কার্ডিয়াকটা হৃৎপিণ্ডের সাথে যুক্ত, এটার সাথে কিন্তু হৃৎপিণ্ডের কোনো কানেকশন নেই, তো এটা কার্ডিয়া। এবং পাকস্থলীর এর পরের অংশ, এই অংশটা, যে অংশটা একটু উপরের দিকে উঠে গেছে, একটু এভাবে উত্তল অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে আমি নাম দিয়েছিলাম ফান্ডাস নামে। এই অংশটাকে কি বলে? ফান্ডাস। এই অংশটাকে আমরা বলছিলাম ফান্ডাস। তারপর পাকস্থলীর এই যে অংশটা, যেটা এভাবে বড় একটা বাঁক নিছে, খেয়াল করো, এটাকে আমরা বলছিলাম বড় বাঁক। বাঁক মানে তো বুঝো, এটা একটা বাঁকের মতো না, বাঁকা রাস্তার মতো না, এটা হচ্ছে বড় বাঁক। আর ঠিক এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে ছোট বাঁক, ছোট একটা বাঁক। এটা ছোট আর এটা বড়, এটা হচ্ছে ছোট বাঁক। গত ক্লাসে বলছিলাম এই বড় বাঁক আর ছোট বাঁককে বলা হয় পাকস্থলীর বডি। এগুলো আমি আবার মুছে দিব, সো তোমরা লিখে ফেলো। এগুলো আমি আবার মুছে দিব, সো তোমরা লিখে ফেলো। এই বড় বাঁক এবং ছোট বাঁককে বলা হয় পাকস্থলীর বডি। আমি কিন্তু ফিগারটা একটু মুছে দিব, তোমরা নিচে নিচে লিখবা, আমার আসলে বোর্ডে জায়গা হবে না, তো আমি উপরের অংশটা মুছে দিয়ে এই জিনিসটাকে আমি আবার উপরে লিখবো, যাতে আমি বাকি নিচের অংশগুলো লিখতে পারি। সো আমি যেভাবে লিখবো তোমরা আবার সেভাবে লিখে নাও। তোমাদের খাতায় তো অনেক বড় থাকে, তো তোমরা কি করবা, আমি যেভাবে এইভাবে আঁকবা, আমি পাকস্থলী পর্যন্ত আঁকছি, তো পাকস্থলীর পর আসবে তোমার ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এগুলো আসবে, তো এখানে জায়গা থাকবে না। এই জন্য আমি এই অংশটা মুছে দিয়ে এইটাকে উপরে দিব, তো তোমরা একই হাতেই লিখবা। সো এটা তো বুঝতে পারছো। এখন দেখো, বড় বাঁক আর ছোট বাঁককে বলে পাকস্থলীর বডি। এবং পাকস্থলীর শেষ অংশ, একেবারে শেষ অংশ, আমি এই জিনিসটা আবার উপরে দেখাবো। পাকস্থলীর একেবারে শেষ অংশ, এই অংশটা, এদিকে একটা শেষ অংশ আছে, এই শেষ অংশটা, এটা, এই শেষ অংশকে বলা হয় পাইলোরাস। এই শেষ অংশটাকে বলা হয় কি? পাইলোরাস, একেবারে শেষ অংশ। এগুলো আমরা এই অংশগুলো আবার আমরা পরে ডিটেলস পড়ব, যখন আমরা পাকস্থলীর পরিপাক পড়ব, তখন আমরা এই পাকস্থলীকে আমরা আরো ভালোভাবে ডিটেলস পড়ব।
সো এখানে যা সামনে চিহ্নিত করে দিচ্ছি, এই লাস্ট অংশ যেটা পাইলোরাস, এবং এই অংশের পর থেকে আমরা আসলে ক্ষুদ্রান্ত পাবো, মানে এরকম ইউ আকৃতির একটা ক্ষুদ্রান্তের অংশ পাবো। তাহলে খেয়াল করো, এভাবে ইউ আকৃতির একটা ক্ষুদ্রান্ত অংশ পাবো। সো এটা আমি উপরে আঁকবো, আবার এগুলো মুছে দিয়ে আমি আবার উপরে আঁকবো এই জিনিসটা। সো আমি বলতে যাচ্ছি পাকস্থলীর একেবারে লাস্ট অংশটা, এই লাস্ট অংশটাকে বলা হয় পাইলোরাস, যে অংশের পরই কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত শুরু হবে। মানে ক্ষুদ্রান্তের প্রথম অংশটা কি দেখি বলতো, ডি যে ইলি, ডি ডি মানে ডিওডানাম, এটা হচ্ছে ডিওডানাম। তার মানে এই অংশের পরেই কিন্তু ডিওডানাম, এবং ডিওডানাম দেখতে ইউর মতো। ডিওডানাম দেখতে কিসের মতো? ইউর মতো, কারণ ক্ষুদ্রান্ত শুরু হবে না, ক্ষুদ্রান্ত তিনটা অংশ, ডিওডানাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে এই যে ইউ আকৃতি যেটা কিছু, এটা ডিওডানাম। তার মানে এই পাকস্থলীর লাস্ট অংশটার নাম কি? পাইলোরাস। মনে রাখবে এটাকে বলা হয় গেট কিপার, এই পাইলোরাসকে আবার গেট কিপার বলা হয়। তো যাই হোক, এগুলো আমি আবার বিস্তারিত পড়াইতে হবে, যখন আমরা পাকস্থলী পড়বো তখন এগুলো আমরা আবার পড়াইতে হবে। গেট কিপার বলা হয় কারণ এখান থেকেই তো বের হয়ে যাবে, এটা অনেকটা দরজা টাইপসের। হ্যাঁ, যে এখান থেকে অ্যাকচুয়ালি তোমার খাবারগুলা বের হয়ে কোথায় যাবে? তোমার ক্ষুদ্রান্তে যাবে, মানে ডিওডানামে যাবে। এখান থেকেই খাবারগুলো বের হয়ে কোথায় যাবে? ক্ষুদ্রান্তে যাবে, এবং এটা নিয়ন্ত্রণ করে, খাবার যাওয়ার সাথে নিয়ন্ত্রণ করে, একটা গেটের মতো। সো গেট কিপারের মতো নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? গেট কিপার বলতে আমরা দারোয়ানকে বলি, দারোয়ান। গেট কিপারকে আমরা কি বলি? দারোয়ান। অনেকটা এটা দারোয়ানের মতো কাজ করে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করবো, এখানে এরকম বলার দরকার নেই। এখন আমি কি করবো? এই জিনিসটা উপরে লিখে আমার ক্ষুদ্রান্তের বাকি অংশগুলো দেখাইতে হবে। এই জন্য আমি কি করব? এই উপরের অংশগুলো মুছে দিব, এই অংশটা উপরে দিয়ে যাবো, বাকি অংশগুলো লিখবো। খুবই ইম্পর্টেন্ট, এখন যেগুলো দেখাবো খুবই ইম্পর্টেন্ট। ক্লাস বেশিক্ষণ হবে না, আজকের ক্লাস বেশিক্ষণ হবে না, আজকের ক্লাস বেশিক্ষণ হবে না। তো আমি এই করবো, একসাথে উপরে লিখবো, কারণ আমার লাগবে ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত, খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাস 0 হবে না, ক্লাসের পর আমরা পরীক্ষা নিব। তাহলে খেয়াল করো, এটা ছিল আমাদের ইসোফেগাস, এটা ছিল আমাদের ইসোফেগাস, এবং ইসোফেগাসের পর এভাবে ছিল আমাদের পাকস্থলী। হ্যাঁ, এভাবে ছিল পাকস্থলী, এই। তাহলে এটা হচ্ছে তোমার কি? অন্ননালী, মানে ইসোফেগাস। তোমরা এর পরের থেকে লিখবা, আমি তো এখান থেকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলীর পর যে অংশটা থাকে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। খেয়াল করবা, ক্ষুদ্রান্ত কি? পাকস্থলীর পর যে অংশটা থাকে সেটা হচ্ছে কি? ক্ষুদ্রান্ত। এখন ক্ষুদ্রান্তর কিন্তু 3টা অংশ, আমি একটু আগেই বলছিলাম বা গত ক্লাসে বলছিলাম। প্রথম অংশ সিরিয়ালি মনে রাখতে হবে, প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ডিওডেনাম। খেয়াল করবা, প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ডিওডেনাম, দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে জেজুনাম, সিরিয়াল মনে রাখতে হবে। তৃতীয় যেটা সেটা হচ্ছে ইলিয়াম, সবার লাস্টের অংশ হচ্ছে ইলিয়াম, ILUM। 3টা অংশ, এগুলো মনে রাখতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। এই জন্য টেকনিক দিয়েছিলাম DJ ইলি। তো প্রথমে যে অংশটা দেখা যাবে এতটুকু পর্যন্ত ধরো আমার পাকস্থলী শেষ। এখন এখানে শুরু হবে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত কোনটা আগে শুরু হবে? ডিওডানাম। তাহলে আমরা এখানে ডিওডানাম আঁকতেছি, একটু খেয়াল করবা। আমরা এখানে কি আঁকতেছি? ডিওডানাম আঁকতেছি, এবং ডিওডানামটা দেখতে ইউ আকৃতির মতো। দেখছো, এই যে ইউ আকৃতির যেটা দেখা যাচ্ছে, ইউ আকৃতির এই যে এটা ইউ আকৃতির যেটা দেখা যাচ্ছে, এতটুকুতে তো পাকস্থলী শেষ। ইউ আকৃতির যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে তোমার ডিওডানাম। তাহলে এই অংশটাই হচ্ছে আমাদের ডিওডেনাম, মানে ক্ষুদ্রান্ত শুরু হয়েছে। এবার এটা কি রকম? এটা হচ্ছে ইউ আকৃতির, এটা হচ্ছে ইউ আকৃতির। তাহলে ডিওডেনাম দেখতে কি রকম? ইউ আকৃতির, পাকস্থলীর পর। এবার আসো, এই ডিওডেনামের নামটা এরকম হয়েছে কেন? এটার নাম ডিওডেনাম হয়েছে কেন? এই যে ডিওডেনাম যে আমি বলতেছি, এটার নাম ডিওডেনাম হয়েছে কি জন্য? এটার ব্যাখ্যাটা আমরা একটু দেওয়ার চেষ্টা করব। দেখো, এটার নাম কেন ডিওডেনাম হয়েছে? তুমি যদি গুগল করো, তুমি যদি কি করো, গুগল করো, গুগলে লিখবা যে এরকম এটাইমোলজি অফ ডিওডেনাম, এরকম লিখবা, বা এরকম, বা গুগলে আছে এগুলা, আমি তো আর নিজের থেকে বলতেছি না। ডিওডেনাম এটাইমোলজি, এভাবে গুগলে সার্চ মারবা, এটাইমোলজি দেখে সার্চ মারতে পারো। যদি সহজ করে সার্চ মারতে চাও, সহজ উপায় বলছি,
এটাইমোলজি নিয়ে সার্চ মারো অথবা ডিওডানাম ওয়ার্ড রুট ব্রেকডাউন এভাবেও সার্চ মারতে পারো, মানে ডিওডানামের অর্থটা জানার চেষ্টা করবা। গুগল তোমাকে বলে দিবে, সহজ উপায় বলছি এগুলা। তো গুগল তোমাকে বলে দিবে, তো গুগলে দেখবা এই জিনিসটা লেখা, গুগলের কথাগুলো আমি তোমাকে ব্যাখ্যা করছি। গুগল তোমাকে বলবে এই ডিওডানাম অর্থ হচ্ছে, ডিওডানামটা আসছে ল্যাটিন ভাষা, এগুলো ল্যাটিন ভাষা, লিখি ইংরেজিতে, মানে অ্যালফাবেট লিখি ইংরেজিতে, কিন্তু শব্দগুলো কিন্তু ইংরেজি না, এগুলো হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে। যেরকম আমরা ফেসবুকে চ্যাট করলে বাংলা ভাষায় কথা বলি কিন্তু লিখি ইংরেজিতে, ব্যাপারটা এমন, লিখি ইংরেজিতে বাট ওয়ার্ডগুলো ইংরেজি না, ওয়ার্ডগুলো হচ্ছে ল্যাটিন। তাহলে এই ডিওডানাম কথা আসছে, তোমরা লিখো, এগুলো নোট করো, ল্যাটিন ওয়ার্ড, এগুলো গুগল মারলেই পারবা, আমি নিজের থেকে বলতেছি না আমি। ডিওডেনি, আমি যতই তোমাদেরকে যত শব্দ ভেঙে পড়াই সবগুলো আমি গুগল থেকেই পড়াই, গুগল বা একটা সাইট আছে ওখান থেকে পড়াই। তোমরা যদি সহজে পেতে চাও তাহলে গুগল থেকে সার্চ করে করতে পারো। তাহলে এই যে ডিওডেনি, ল্যাটিন ওয়ার্ড ডিওডেনি, এটার অর্থটা কি? গুগল তোমাকে বলবে এটার অর্থটা হচ্ছে, ডিওডেনির অর্থ হচ্ছে, ল্যাটিন ভাষার অর্থটা হচ্ছে 12 fingers breath। 12 fingers breath, এই কথাটার অর্থ কি? গুগল তোমাকে বলবে, আমি মুছে দিব, তোমরা নোট করো, 12 fingers breath, ইন্টারেস্টিং না? 12 fingers breath, ভাই এটা মানে কি আবার 12 fingers breath? জিনিসটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। 12 fingers মানে তো বুঝো, যেমন এই দেখো এখানে কয়টা আঙ্গুল? 4টা, তাহলে এরকম 12টা আঙ্গুল নিবা, তাহলে এরকম 4টা এদিকে 8টা, আর একটা আরও নাও, আরও 4টা নাও, তাহলে 12টা। তাহলে এরকম কয়টা আঙ্গুল নিবা? 1টা 2টা 3টা 4টা আঙ্গুল, আরও 4টা আঙ্গুল নাও, 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা আঙ্গুল, এই যে 4টা আঙ্গুল, আরও 4টা আঙ্গুল নাও, এই 4টা আঙ্গুল, কয়টা আঙ্গুল হইলো? 12টা আঙ্গুল। এই 12টা আঙ্গুলের প্রস্থ যা, এই জিনিসটাকে আমরা বলি প্রস্থ, এই জিনিসটাকে আমরা বলি প্রস্থ, নাকি দৈর্ঘ্য? প্রস্থ। ব্রেথ মানে হচ্ছে প্রস্থ। তার মানে তুমি 12টা আঙ্গুলকে যদি এভাবে রাখো, 12টা আঙ্গুলের প্রস্থ যা হবে, একটা ডিওডানাম মানে ইউ আকৃতির ডিওডানামের প্রস্থ তত। তাহলে ইউ আকৃতির ডিওডানামের প্রস্থ যত হবে, মাপলে যত হবে, মানে 12টা আঙ্গুলের প্রস্থের সমান হবে। সো ল্যাটিন ভাষায় ডিওডেনি মানে হচ্ছে 12 fingers breath। 12 fingers breath করে কি বলে? ডিওডেনি বলে। তাহলে যদি ডিওডানামের আকৃতি প্রস্থটা 12টা আঙ্গুলের সমান হয়, তাই ডিওডানাম নামটা আসছে এরকম ডিওডেনি থেকে, বিকজ ডিওডেনি মিনস 12 fingers breath, মানে 12টা আঙ্গুল এভাবে পাশাপাশি রাখলে যে প্রস্থটা হবে, ডিওডানামের প্রস্থটাও ততটা হবে, বিনোমের প্রস্থ ততটুকু হবে, তাই নামটা এরকম আসছে। সো আশা করি বুঝতে পারছো কেন 12 fingers breath বলা হচ্ছে। আর ডিওডানাম দেখতে কীরকম? ইউ আকৃতির, এভাবে, এই যে ইউ, এটা ইউ, এভাবে ইউ যদি এভাবে লিখো এরকম ইউ আকৃতির, ইউকে তো আমরা নর্মালি এভাবে লিখি, কিন্তু লিখবে এভাবে আর কি। সো অনেকটা ইউ আকৃতি। তো ডিওডানাম বুঝছো, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ। তাহলে মিনিংটা বুঝলা ডিওডানাম কথাটা কেমন আসছে। আচ্ছা, ডিওডানামের পর আসো এবার। ডিওডানামের পর আমি মুছে দিই, হ্যাঁ তোমরা তো লিখছ, নোট করবা, অবশ্যই নোট করবা। ডিওডানামের পর যে অংশটা শুরু হবে, তা আমি এখানে একটু তাক দিলাম, কারণ ডিওডানাম এখানেই শেষ। ডিওডানামের পর বলো তো তোমরা কি জানো? জেজুনাম। তাহলে এখন আমি একটা জেজুনাম পার্ট আঁকবো, একটু খেয়াল করবা। এই জেজুনাম পার্ট এখান থেকে শুরু হবে, এইভাবে পেঁচাবে আর কি, হ্যাঁ এইভাবে পেঁচাবা, এতটুক পর্যন্ত রাখলাম। এই এতটুক পর্যন্ত হচ্ছে যে তোমার ডিওডানামের পর কি? জেজুনাম। তাহলে এই অংশটা, আচ্ছা এটা আমি লাল করে দিই, তাহলে তুমি বুঝবা। এই জিনিসগুলো একটু লাল করে দিই। এই এতটুকু অংশটা হচ্ছে আমাদের জেজুনাম, লাল করে দিলাম। এই অংশটার নাম কি? জেজুনাম। ডিওডানামের পর কি থাকে রে? কি থাকে? জেজুনাম না? জেজুনাম। এখন তোমার জানতে ইচ্ছা করতেছে ক্ষুদ্রান্তের ডিওডানামের ভাইয়া মিনিংটা আপনি বললেন, তো ঠিক সেমভাবে জেজুনামটাও গুগলে সার্চ মারবা। তো জেজুনামটাও মজার ব্যাপার হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, এটাও একটা ল্যাটিন ওয়ার্ড।
এটাও একটা কি ল্যাটিন ওয়ার্ড। কোত্থেকে আসছে? ল্যাটিন ওয়ার্ডটার নাম কি? ল্যাটিন ওয়ার্ডটার নাম হচ্ছে জেজুনাস। জেজুনাস। ল্যাটিন ওয়ার্ডটার নাম হচ্ছে জেজুনাস। ল্যাটিন ওয়ার্ডটার নাম কি? ল্যাটিন ওয়ার্ডটার নাম হচ্ছে জেজুনাস। ল্যাটিন ওয়ার্ডটার নাম কি? গুগলে সার্চ মারলে পাবা, জেজুনাস আসবে, জেজুনাস আসবে, ঠিক আছে? তো জেজুনাস অর্থটা কি? অর্থটা আমাদেরকে জানতে হবে। লিখে দিবে, ওখানে লিখে দিবে, আমি নিজের থেকে বলতেছি না। জেজুনাস অর্থটা হচ্ছে ওখানে লিখে দিবে, হ্যাঁ। জেজুনাস অর্থটা হচ্ছে ফাস্টিং। ফাস্টিং, ফাস্টিং মানে এটা তোমরা নিজেই জানো। ফাস্টিং মানে হচ্ছে আমরা রোজা রাখলে বলি না ফাস্টিং। ফাস্টিং ফাস্টিং মানে রোজা রাখা বা না খেয়ে থাকা, এরকম টাইপসের। না খেয়ে থাকা এরকম টাইপসের। এখন না খেয়ে থাকা, রোজা রাখা, এগুলোর মধ্যে এটা সম্পর্ক কি? সেটা হচ্ছে এখানে ফাস্টিং মানে বুঝাতে যাচ্ছে যে, এরভাবে বুঝাতে যাচ্ছে এই জায়গায় তুমি খাবার থাকবে না। এই জায়গায় কোনো খাবার হবে। যেমন আমরা যখন খালি পেটে থাকি, খালি পেটে থাকা মানে বোঝাচ্ছে আমার পেটে, মানে আমার এলিমেন্টারি ক্যানালে কোনো খাবার নেই, এরকম বুঝাইতে চাচ্ছে যে আমার এলিমেন্টারি ক্যানাল, আমি খাবার খাচ্ছি না, তো আমি খাবার না খেলে এখানে খাবার থাকবে কোত্থেকে? তুমি যখন রোজা রাখো, তুমি যে কয় ঘন্টা রাখো, ওদিকে 12 ঘন্টা না, কয় ঘন্টা রাখো মনে হয়। সো অত ঘন্টা ধরে তুমি যে রোজা রাখো, তোমার তখন পেটে কিন্তু খাবার থাকে না। তো এখন এটার সাথে এটার কি সম্পর্ক? সেটা হচ্ছে ফাস্টিং তো ওই যে খাবার না থাকাকে বোঝাচ্ছে বা খাবার না খাওয়াকে বোঝাচ্ছে। তো খাবার না খেলে তো এখানে খাবার থাকবে না। তো মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় মৃত্যুর পর, একটা জীবের মৃত্যুর পর এই জায়গায় খাবার পাওয়া যায় না। মৃত্যুর পর এই জায়গায় খাবার পাওয়া যায় না। কি বলা হচ্ছে? যে মৃত্যুর পর এই জায়গায় তুমি কি পাবা না? খাবার পাবা না। তো যেহেতু খাবার পাচ্ছি না, এটাকে আমি ফাস্টিং এর সাথে কম্পেয়ার করতে পারি। বিকজ ফাস্টিং যখন করি আমরা, তখন এই যে জায়গাটাই বলো সে জায়গায় খাবার থাকে না। সো ব্যাপারটা কিন্তু এখন এর মানে ফাস্টিংয়ের সাথে জাস্ট কম্পেয়ার করছে। ব্যাপারটা এমন না যে ফাস্টিংয়ের সাথে মিলতে হবে। তো ব্যাপারটা এরকম বুঝাতে যাচ্ছে, মৃত্যুর পর, একটা জীবের মৃত্যুর পর এই জায়গায় তুমি কখনো খাবার পাবা না। এখানে পেতে পারো, বাট এই জায়গায় তুমি খাবার পাবা না। জেজুনামে তুমি খাবার পাবা না মৃত্যুর পর। মৃত্যুর সময় থাকতে পারে, বিকজ মৃত্যুর সময় খাবার খাইলে তো এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে যাবে, তারপর এদিক দিয়ে আসবে, এখান থেকে তারপর ইলিয়ামে যাবে, ইলিয়াম থেকে তারপর সিকামে যাবে, সিকাম থেকে তারপর ঊর্ধ্বমুখী কোলনে যাবে। তো যখন জীবিত থাকবে তখন পাওয়া যাবে, বাট যখন মৃত্যুর পর এই জায়গায় তুমি খাবার পাবা না। এই জন্য এটার নাম হচ্ছে ফাস্টিং, মানে জেজুনাস, মানে জেজুনাম। সো আশা করি এই ওয়ার্ডটার মিনিং বুঝতে পারছো কেন এইভাবে নামটা দেওয়া হয়েছে। কারণ আমরা যখন জিজোনাম, ডেডুনাম এরকম বলি, কেমন জানি লাগে যে নামটা এরকম কেন হয়েছে। অথবা বায়োলজির এরকম যে কোনো জায়গায় যখন শব্দগুলো দেখবা তুমি, যে শব্দগুলো তোমার কাছে আনকমন লাগবে। সো তুমি যদি শব্দ বুঝে পড়ো, বিকজ আমি যখনই পড়াবো শব্দ বুঝেই পড়াই। সব ক্ষেত্রে বলতে না পারলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে বলার চেষ্টা করি। অনেক সময় কিছু ওয়ার্ড বলতে পারি না, অনেক সময় মনে থাকে না বলার জন্য, অনেক সময় বলার জন্য মনেই থাকে না। তারপর ক্লাসের শেষে আরে এটার অর্থ তো আমি ওদেরকে বলি নেই। সো এরকম হয়ে যায় অনেক সময়। সো বলা হয় না, অনেক কিছু মিসিং হয়ে যায়, ঠিক আছে? সো এটাই হচ্ছে কথা। তো আশা করি জেজুনাম বুঝতে, এই পার্টটা জেজুনাম। জেজুনামের পর কি শুরু হবে সেটা বলো তো? জেজুনামের পর যেটা শুরু হবে সেটা আর আছেটা কি? ইলিয়াম। জেজুনামের পর আছেটা কি? ইলিয়াম শুরু হবে। জেজুনামের পর কি শুরু হবে? ইলিয়াম। তাহলে আমি এখানে ইলিয়াম দেখাচ্ছি, হ্যাঁ। এই অংশটা হচ্ছে ইলিয়াম, এই অংশটা হচ্ছে ইলিয়াম। মনে রাখবা ক্ষুদ্রান্তর যে দৈর্ঘ্য, ইলিয়াম মনে রাখবা না। ক্ষুদ্রান্তের যে দৈর্ঘ্য এটা হচ্ছে 6 থেকে 7 মিটার, আর বৃহদান্তর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তার নাম দেখে মনে হয় ক্ষুদ্রান্ত মানে ক্ষুদ্র, বৃহদান্ত মানে বড়, কিন্তু দৈর্ঘ্য মাপলে দেখা যাচ্ছে ক্ষুদ্রান্তর দৈর্ঘ্য হবে 6 থেকে 7 মিটার এবং বৃহদান্তর দৈর্ঘ্য হবে 1.5 মিটার। তাহলে দৈর্ঘ্য দেখে মনে হচ্ছে ক্ষুদ্রান্তই তো বড়, অথচ নাম দিছে ক্ষুদ্রান্ত। আসলে ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো অনেক প্যাঁচানো করে থাকে, অনেক প্যাঁচানো অবস্থায় থাকে। তো প্যাঁচানো অবস্থায় থাকে বিধে এটাকে ছোট মনে হয়। এগুলো অনেক প্যাঁচানো থাকে, যেরকম আমাদের ডিএনএ প্যাঁচানো করে থাকে, প্যাঁচানো অবস্থায় থাকে। আমাদের ডিএনএর দৈর্ঘ্য হিসাব করলে দেখবা তুমি অনেক বেশি হবে।
কম্পেয়ার টু সেলের দৈর্ঘ্য যত ডিএনএ দৈর্ঘ্য তার চেয়ে বড়, তবুও তো দেখা যাচ্ছে যে ডিএনএগুলো সেলের ভিতর কম্প্যাক্ট আকারে আছে, বিকজ ডিএনএ পেঁচানো আকারে থাকে। পেঁচানো আকারে কোনো কিছু থাকলে তুমি ইজিলি ছোট জায়গায় খাপ খাইয়ে নিতে পারবা। সো এখন এই জায়গাটা অনেক পেঁচানো থাকে, খেয়াল করবা এই ইলিয়াম জায়গাটা অনেক পেঁচানো। এখানে আমি দেখাচ্ছি না, দেখাইতে গেলে আমার বোর্ডে তো জায়গা হবে না, তুমি নিজেই বুঝবা না। সেই জায়গাটা অনেক পেঁচানো থাকে। সো ইলিয়ামের মিনিং, এটার দুইটা মিনিং আছে। আমি যদি বলি এটার দুইটা মিনিং আছে, একটা হচ্ছে ল্যাটিন মিনিং, একটা হচ্ছে ল্যাটিন মিনিং, আর একটা হচ্ছে গ্রিক মিনিং। দুইটা মিনিং আমরা ইউজ করতে পারি বা বুঝাইতে পারি, ল্যাটিন মিনিং আর একটা হচ্ছে গ্রিক মিনিং। ল্যাটিন মিনিংটা হচ্ছে তোমার, এই ল্যাটিন মিনিংটা হচ্ছে ইলিয়াম অর্থ হচ্ছে তোমার ফ্ল্যাঙ্ক, এই ইলিয়াম অর্থ হচ্ছে ফ্ল্যাঙ্ক। আর ল্যাটিন গ্রিক মিনিং হচ্ছে তোমার টুইস্ট আপ, টুইস্ট আপ টাইটলি, টুইস্ট আপ টাইটলি বানান ভুল হচ্ছে না, টাইটলি, টুইস্ট আপ টাইটলি মানে অনেক পেঁচানো করে থাকে, পেঁচিয়ে থাকে, এটাই বোঝাচ্ছে। টুইস্ট মানে পেঁচানো, বুঝো না, অনেক টাইটলি ভাবে পেঁচিয়ে থাকে, এই জায়গাটা অনেক পেঁচানো থাকে। তো গ্রিক ওয়ার্ডটা এইভাবে হয়েছে। আর ল্যাটিন ফ্ল্যাঙ্ক শব্দটা দ্বারা বুঝাতে যাচ্ছে অবস্থান, বুঝাইতে যাচ্ছে ইলিয়ামের অবস্থান। এই ল্যাটিন ফ্ল্যাঙ্ক শব্দটা দ্বারা ইলিয়ামের অবস্থান বুঝাইতে চাইছে, কোন জায়গায় ইলিয়ামটা আছে এটা বুঝাইতে চাইছে। বলতেছি মানেটা কি বলতেছি, ফ্ল্যাঙ্ক দ্বারা অবস্থান বোঝানো হয়েছে যে ইলিয়ামটা কোন জায়গায় আছে। ফ্ল্যাঙ্ক দ্বারা কি বোঝানো হয়েছে, অবস্থান বোঝানো হয়েছে, ইলিয়ামটা কোন জায়গায় আছে। আর গ্রিক ভাষাটা দ্বারা বোঝাতে হয়েছে যে ইলিয়ামটা কিভাবে থাকে, ইলিয়ামটা প্রচুর পেঁচানো অবস্থায় থাকে। তো গ্রিক ওয়ার্ডটা এটা, ল্যাটিন ওয়ার্ডটা হচ্ছে ফ্ল্যাঙ্ক। এখন থেকে ফ্ল্যাঙ্ক মানে আমি তোমাকে বুঝাচ্ছি। ফ্ল্যাঙ্ক মানে হচ্ছে মানুষ যখন খাদ্য অভাবে ভুগে, তুমি দেখবা অনেক বুড়া মানুষগুলো থেকে দেখবা রাস্তায় দেখবা যারা খাবার পায় না সহজে, তাদের এই জায়গাটা, আমাদের যে পাঁজর আছে, এটা আমাদের পাঁজর না, তোমরা নিজের পাঁজর দিকে তাকাও, তোমাদের পাঁজর দিকে তাকাও, আরেকটা হচ্ছে তোমার কোমরের দিকে তাকাও, পাঁজর আর কোমরের দিকে তাকাও। পাঁজর আর কোমরের মাঝখানে যে জায়গাটা খালি না, তুমি একটু চাপ দাও তো, তুমি দেখবা পাঁজর এবং কোমরের মাঝখানে যে জায়গাটা, এখানে কোনো হাড্ডি টাড্ডি পাবা না, ট্রাই করো। এটা হচ্ছে পাঁজর এবং এটা হচ্ছে আমার কোমর আর পাঁজরের মাঝখানে এরিয়াটা, মানে বেলি যেটা, পেট যেটা বা তল পেট যেটা, আশেপাশে কোনো হাড্ডি নেই। এই যে তল পেট যেটা দেখতে পাচ্ছ, যেখানে আশেপাশে কোনো হাড্ডি নেই, এই এরিয়াটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক। তাহলে ফ্ল্যাঙ্ক মানে হচ্ছে রিপ মানে পাঁজর, এবং আমার যে কোটি আছে, কোটি মানে কোমরের মাঝখানের যে খালি জায়গা যেখানে কোনো হাড্ডি নেই, এটাকে বলে ফ্ল্যাঙ্ক। কিভাবে বুঝবো, দেখবা যখন মানুষ খাদ্যভাবে ভুগে, মানে অনেকদিন ধরে না খায়, বা গরু ছাগলের ক্ষেত্রে যদি বলে, গরু ছাগল ভেড়া, এরা যদি, ভেড়ার ক্ষেত্রে দেখা যায় না, গরু ছাগলের ক্ষেত্রে বেশি দেখা যায়। গরু ছাগল যদি অনেকদিন ধরে খাদ্যভাবে ভুগে, তখন তার ওই জায়গাটা একটু চিপে যায়। বা মানুষের ক্ষেত্রে দেখবা দুর্ভিক্ষের সময় দেখা যায়, দুর্ভিক্ষের ছবিগুলো যদি তুমি দেখো, দুর্ভিক্ষের সময় পাঁজর দেখা যাচ্ছে, কোমর দেখা যাচ্ছে, এবং এই জায়গাটা পুরো ভিতরে ঢুকে গেছে খাবারের অভাবে, এই জায়গাটাকে বলা হচ্ছে ফ্ল্যাঙ্ক। আর এই জায়গায় তুমি পাবা ইলিয়ামকে, এই জায়গায়, এই ফ্ল্যাঙ্ক, এই জায়গাতেই তুমি পাবা ইলিয়ামকে। তাই অবস্থান অনুযায়ী এটার নাম ফ্ল্যাঙ্ক মানে ইলিয়াম দেওয়া হয়েছে। আবার গ্রিক ভাষায় যদি বলি, গ্রিক ভাষায় এটার নাম দেওয়া হয়েছে টুইস্ট আপ টাইটলি, মানে এটা অনেক পেঁচানো আকারে থাকে। সো মিনিং দুইটা আছে, তোমার যেটা ভালো লাগে বা তোমার যেটা জন্যটাই জানাটাই ভালো। গ্রিক ভাষাটা জানাটা বলো, ল্যাটিন ভাষাটা জানাটা ভালো। তাহলে ফ্ল্যাঙ্ক মানে আশা করি বুঝছো কোন জায়গাটা, ওই জায়গায় ইলিয়ামকে পাবা। আর এর গ্রিক ভাষা মানে টুইস্ট আপ অনেক পেঁচানো আকারে থাকে। এতটুকু পর্যন্ত আমার এই ক্ষুদ্রান্ত শেষ। তাহলে আমরা ক্ষুদ্রান্ত পড়ে ফেলছি। এখন আসা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বৃহদান্ত্র। এখন শুরু হবে কিন্তু আমাদের বৃহদান্ত। সো আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, আশা করি তোমরা নোট করছো। তাহলে এখন আমরা পড়বো বৃহদান্ত। আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এখন দেখো আমরা বৃহদান্ত দেখব। বৃহদান্তের পর আছে পায়ুশেষ। বৃহদান্ত শুরু হবে ইলিয়ামের পর থেকে। একটু খেয়াল করো, এটা হচ্ছে ডিওডেনাম, এটা হচ্ছে জেজুনাম, এটা হচ্ছে ইলিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে ইলিয়াম। আচ্ছা লিখে দিই, এটা হচ্ছে ইলিয়াম। আচ্ছা এগুলো তো আগেই লিখছে, আমার আর লেখার দরকার। এতটুকুই গিয়ে ইলিয়ামটা শেষ। ইলিয়ামের পরে কিন্তু শুরু হবে বৃহদান্ত। এখন বৃহদান্ত কোন অংশটা শুরু হবে? কারণ আমি যখন পড়েছিলাম তখন বলছিলাম ভাইয়া বৃহদান্ত 3টা অংশ, এবং মনে রাখবা 3টা তোমাকে সাজানো শিখতে হবে, মানে আগে কোনটা আসছে সেটা দেখতে হবে। মনে রাখবা আগে কিন্তু সিকাম আসবে, সিকাম,
তারপরে আসবে কোলন, সিরিয়াল মেনটেন করতে হবে, এগুলো এলোমেলো শেখা যাবে না, আগে যেটা আসবে সেটা আগে লিখতে হবে। 3 নম্বরে আসবে তোমার সবার লাস্টে হচ্ছে মলাশয় বা রেকটাম। তো আগে আসবে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে ইলিয়ামের পর যেটা আগে আসবে সেটা হবে সিকাম। তাহলে এখন এখানে আমাকে একটা সিকাম আঁকতে হবে, আশা করি আমরা সিকাম আঁকতে পারবো। এই দেখো সিকাম আঁকতেছি, সিকাম আঁকতেছি, এই অংশটাকে আমি একটু সিকাম আঁকলাম, এই অংশটা, এই অংশটা, এই যে এই অংশ যেটা ইলিয়ামের সাথে যুক্ত হবে, এই জায়গাটা কিন্তু একটু খালি রাখবা, এই জায়গাটা একটু খালি রাখবা, কারণ খাদ্য তো ইলিয়াম থেকে এখানে প্রবেশ করতে হবে। তো খাদ্য ইলিয়াম থেকে এখানে প্রবেশ করতে হইলে তো এই জায়গাটা খালি রাখতে হবে, কিন্তু এই জায়গাটা একটু ভরাট করে দাও, মানে খালি রাখবা না, কারণ আছে, কারণ বলবো। এই জায়গাটা ভরাট করবা আর এই জায়গাটা একটু খালি রাখবা, এগুলো লজিক আছে। এই জায়গাটা ভরাট করবা, এই জায়গাটা খালি রাখবা। এই অংশটা হচ্ছে সিকাম, এই অংশটা হচ্ছে সিকাম, খেয়াল করবা। তাহলে এই অংশটার নাম কি ভাইয়া? এই অংশটার নাম কি ভাইয়া? এই অংশটার নাম হচ্ছে কোন অংশ? এই অংশ, এই অংশটার নাম হচ্ছে সিকাম। এখন সিকামের ক্ষেত্রে একটু খেয়াল করবা, উপরের প্রান্তটা খালি, এটা খালি, আর এখানে আরো অনেক কিছু আছে দেখাবো সামনে। উপরের প্রান্তটা খালি, নিচের প্রান্তটা বদ্ধ। এরকম কেন, বা সিকাম নামটা এরকম কেন হয়েছে, এটার নাম কেন সিকাম হয়েছে, এটার নাম সিকাম হয়েছে, এটাই এই ফিগারেই বোঝা যাবে। কিভাবে? খেয়াল করো, উপরের প্রান্তটা খালি, খোলা, খালি মানে খোলা, নিচের প্রান্তটা বদ্ধ। তো এটি সিকামের মিনিং যদি আমি বলি, সিকামের মিনিং ল্যাটিন ভাষা থেকে আসছে। সেটা হচ্ছে সিকামের দুইটা মিনিং বলবো। একটা হচ্ছে ইনভিজিবল, সিকাম অর্থ হচ্ছে ইনভিজিবল, মানে দেখা যায় না, এরকম টাইপসের। অথবা এই সিকাম অর্থ হচ্ছে ব্লাইন্ড, মানে অন্ধ। দুইটাই কিন্তু সেম কথা, খেয়াল করবা, ভালোভাবে খেয়াল করবা, বুঝার আছে। সিকামের একটা অর্থ আমি বলতে পারি ইনভিজিবল, মানে দেখা যায় না। ইনভিজিবল মানে দেখা যায় না যে কথা, ব্লাইন্ড মানে অন্ধ, দেখা যায় না, একই কথা। তো ইনভিজিবলও বলতে পারি, ব্লাইন্ডও বলতে পারি। তাহলে সিকামের অর্থ কি? ইনভিজিবল বা ব্লাইন্ড, মানে দেখা যায় না। এখন এই জিনিসটা আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে খেয়াল করবা, খাবার যদি কোনো মতে এই জায়গায় চলে আসে, এটা হচ্ছে আমার খাবার, এটা হচ্ছে আমার খাবার, খাবার যদি কোনো মতে এই জায়গায় চলে আসে, কারণ খেয়াল করবা, একটু একটা জিনিস খেয়াল করবা, খাবারটা আপাতত ইলিয়ামে আছে, এখানে আছে ইলিয়াম, ইলিয়াম থেকে জায়গাটা খোলা, কিন্তু তো ইলিয়াম থেকে খাবারটা কিন্তু এইখানে চলে আসছে, সিকামে চলে আসছে। এখন পথ দেখো, উপরের দিকের এই জায়গাটা খালি, কারণ এখানে আরো কিছু আছে দেখাবো। উপরের জায়গাটা খালি, নিচের জায়গাটা দেখো, নিচের জায়গাটা, এই জায়গাটা কিন্তু বদ্ধ। এখন খাবার যদি এদিক দিয়ে আসে, তাহলে তার যাওয়ার আর কোনো পথ আছে? খাবার যদি বাই চান্স এই দিক দিয়ে চলে আসে, নিচ দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, খাবার কখনোই এভাবে নিচ দিয়ে যাবে না। তো খাবার যদি এভাবে নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করে, এই পথটা তো বন্ধ, কারণ এটার পথ তো আছে কোলনও বাকি আছে। তাহলে এই জায়গায় যদি খাবার যায়, তাহলে এই জায়গার পথ বন্ধ না? তাহলে খাবারটা অনেকটা ধরে এরকম, ধরো আমি একটা জায়গায় যাচ্ছি, যাইতে 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 হঠাৎ করে দেখলাম এইখানে আর কোনো পথ নাই, পথ শেষ, আমি তো পড়ে যাবো দোতানে, কিরে পথ তো শেষ। এখন কারণ স্বাভাবিক এরকম হয় না কখনো যে আমরা একটা জায়গা দিয়ে যাচ্ছি, একটা পথ দিয়ে যাচ্ছি, দেখলাম যে যাইতে যাইতে এই পথটা বন্ধ হয়ে গেছে, তাহলে আমি আর এই পথ দিয়ে যেতে পারবো না, আমাকে পেছনের আবার আগের ওই রাস্তা দিয়ে চলে যেতে হবে, যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে যেতে হবে। তাহলে এই জায়গাটা যে বদ্ধ, আমি কিছু দেখতে পাচ্ছি না, এটার ওই পাশে কি আছে আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে অনেকটা ইনভিজিবল টাইপসের, যে এই পাশে কি আছে আর আমি কিছু জানি না, ইনভিজিবল টাইপসের বা অন্ধ টাইপসের। অন্ধ বলা যায়, বা অন্ধ বলা ভালো না, বাট ইনভিজিবল বললে ফার বেটার মনে হয়, যে দেখা যাচ্ছে না, অদৃশ্য টাইপসের, কারণ পথ তো বন্ধ। ঠিক সেমভাবে খাবার যখন আসবে, তখন এই প্রান্তটা খোলা থাকবে, এদিক দিয়ে যেতে পারবে, এদিক দিয়ে যেতে পারবে না, বিকজ এই জায়গাটা পথটা বন্ধ। সো এই পথটা বন্ধ বিধে এটাকে আমরা দেখা না যাওয়ার সাথে তুলনা করতেছি, ইনভিজিবলের সাথে দেখা না যাওয়ার সাথে, মানে ব্লাইন্ডের সাথে তুলনা করতেছি। এই জন্য ব্লাইন্ড বা ইনভিজিবল থেকে আসে নামটা হচ্ছে সিকাম। তাহলে সিকাম শব্দটা যেখানে পাবা, মনে রাখবা, এটা এক পথ খোলা, এক পথ বন্ধ, এক পথ খোলা, এক পথ বন্ধ, এক পথ খোলা, এক পথ বন্ধ, এরকম জিনিসকে আমরা বলবো সিকাম। তাহলে কোনো একটা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, চিন্তা করো, তো রাস্তা দিয়ে যাচ্ছ, চিন্তা করো, রাস্তার এক পথ খোলা আর এক পথ বন্ধ, এরকম রাস্তাকে তুমি বলতে পারবা সিকাম, বলতে পারবা। আবার বলবেন যে ভাই সিকাম তো ভাই মানুষের একটা ক্ষুদ্রান্ত অংশ, আরে না, সিকামের অর্থ দেখো, ইনভিজিবল বা ব্লাইন্ড বলো না, কাউকে বন্ধ ব্যক্তিকেও সিকাম বলো, সমস্যা কি? ব্লাইন্ড বা ইনভিজিবল, এরকম একটা রাস্তা দেখতেছ,
এক পথ খোলা আরেক পথ বন্ধ, এরকম পথকে তুমি নাম দিয়ে দিলে আজকে থেকে এই রাস্তার নাম হচ্ছে সিকাম। ভারতের সিকিম, সিকিম বলতে সিকিম, সিকিম আচ্ছা সিকিম, ওইটা সিকিম সরি। এরকম রাস্তাকে তুমি আজকে থেকে নাম দিতে পারবে, হ্যাঁ এটার নাম সিকাম পথ, এটার নাম হচ্ছে সিকাম রাস্তা, আজ থেকে এটার নাম দিয়ে সিকাম বলা যাবে, বিকজ সিকামের মানে বুঝতে হবে এক পথ খোলা এক পথ বন্ধ। এই জন্য এই সিকামকে আরেকটা নামে ডাকা হয়, সিকামকে ডাকা হয় ব্লাইন্ড ঘাট। সিকামকে কি নামে ডাকা হয় লিখো, এটা পরীক্ষায় আসবে। সিকামকে ডাকা হয় ব্লাইন্ড ঘাট। এখন বুঝছো কেন সিকামকে ব্লাইন্ড ঘাট ডাকা হয়? বিকজ খাবার যখন আসবে সিকামে, সিকামের এক পথ খোলা থাকে, খেয়াল করো এই এক পথ খোলা থাকে আরেক পথ বন্ধ থাকে, এক পথ খোলা আরেক পথ বন্ধ, এরকম কোনো একটা জিনিস যদি তুমি দেখো এটাকে তুমি সিকাম বলতে পারো। কি বলতে পারো? সিকাম। সিকাম মানে হচ্ছে ব্লাইন্ড, মানে ইনভিজিবল, তাই আমরা সিকামকে ব্লাইন্ড ঘাটের সাথে কম্পেয়ার করতে পারি। মানে খাবার যদি একবার এখানে চলে আসে খাবারকে আর দেখা যাবে না, এরকম টাইপসের, যে খাবার তার পথ খুঁজে পাবে না, এরকম টাইপসের। খাবার এখানে চলে আসলে আর পথ খুঁজে পাবে না, বিকজ এই জায়গাটা সিল মারা, এই জায়গাটা কি মারা? সিল মারা। এটা হচ্ছে কথা। আশা করি সিকাম নিয়ে বহুত কাহিনী করলাম, আচ্ছা কাহিনী না করলে মনে হইতো। আচ্ছা দেখো সিকাম বুঝলা, সিকামকে কি নামে রাখা হয়? ব্লাইন্ড ঘাট। আশা করি বুঝতে পারছো কেন, যদি পরীক্ষা আসে ব্লাইন্ড ঘাট কেন রাখা হয়, আশা করি বুঝতে পারছো। এক পথ খোলা এক পথ বন্ধ, সো বদ্ধ জায়গায় যদি চলে আসে তাহলে ওটাকে আর দেখা যাবে না, এটা অদৃশ্য হয়ে পড়বে, ব্লাইন্ড হয়ে পড়বে, এই জন্য ব্লাইন্ড ঘাট বলা হয়। এখন এই যে সিকাম দেখতে পাচ্ছ, সিকামের সাথে একটা জিনিস যুক্ত থাকে, তোমরা জানো কিনা আমি জানি না, নাম সবাই শুনছো এরকম। সিকামের সাথে এরকম একটা জিনিস যুক্ত থাকে, এই সিকামের সাথে এরকম একটা জিনিস যুক্ত থাকে, এই জিনিসটার নাম কি? খুব মজা এই জিনিসটার নাম। দেখো সিকামের সাথে যুক্ত থাকে, গত ক্লাসে আমি বলছিলাম তবে বিস্তারিত বলি নাই, এই জিনিসটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। সবাই নাম শুনছো, দেখে নাও অ্যাপেন্ডিক্স দেখতে কিরকম, দেখে নাও, এবং কার সাথে যুক্ত এটাও দেখে নাও। সিকামের সাথে যুক্ত, মনে রাখবে এটা পরীক্ষায় আসে। অ্যাপেন্ডিক্স কার সাথে যুক্ত? সিকামের সাথে যুক্ত। অ্যাপেন্ডিক্স সবাই নাম শুনছে, কিন্তু অ্যাপেন্ডিক্সের মিনিং কেউ জানেই না। মানে সবাই বলতে তোমরা স্টুডেন্টের কথা বলতেছি, স্টুডেন্টরা জানেই না অ্যাপেন্ডিক্সের মিনিং কি। অ্যাপেন্ডিক্সের ভাই মিনিং আছে, এমনি আমরা এটা বায়োলজির ভাষায় অ্যাপেন্ডিক্স বলছি, বাট নামটা কিভাবে আসছে সেটা জানতে হবে। তুমি একবার দেখে বলো এই জিনিসটা দেখতে কিসের মতো লাগতেছে, এই যে জিনিসটা দেখতে কিসের মতো লাগতেছে? অনেকটা আমরা যে ক্যাচো দেখি, ক্যাচোর মতো লাগতেছে না? ক্যাচো। সো এই অ্যাপেন্ডিক্স শব্দটা আসছে ল্যাটিন ওয়ার্ড, এই অ্যাপেন্ডিক্স শব্দটা আসছে ল্যাটিন ভাষা ভার্মি ফর্ম থেকে, ল্যাটিন ভাষা ভার্মি ফর্ম। আর এই ভার্মি ফর্মের শব্দ অর্থ হচ্ছে ওর্ম শেপড, ওর্ম শেপড। ওর্ম মানে হচ্ছে ক্যাচো, ক্যাচোকে আমরা ওম বলি না, ওর্ম বলে আমরা ক্যাচো জাতীয় ইয়া বলি না, তো এটাকে বলতে হচ্ছে ক্যাচোর মতো দেখতে। ওম শেপ মানে কিসের মতো দেখতে? ক্যাচোর মতো দেখতে, তাই এটার নাম অ্যাপেন্ডিক্স হয়েছে। আর মনে রাখবা অ্যাপেন্ডিক্সের ব্যাপারে কিছু কথা মনে রাখলেই নয়, মনে রাখবা এগুলো তোমরা নোট করো, আমি মুছে দিব। এই অ্যাপেন্ডিক্সটা সিকামের সাথে যুক্ত, এগুলো পরীক্ষায় আসে, সিকামের সাথে যুক্ত। এই যে আমি সিকামের সাথেই তো যুক্ত করাইছি, তাকে অন্য কিছুর সাথে যুক্ত করাইছি, সিকামের সাথে যুক্ত। এবং মনে রাখবা পরিণত বয়সে, পরিণত মানুষে এটি নিষ্ক্রিয় অঙ্গ, পরিণত মানুষে এটি নিষ্ক্রিয় অঙ্গ। মানে দেখা যায় কি অনেকের অ্যাপেন্ডিসাইটিস হইলে, রোগটা হইলে তোমার এটা ফেলাই দেয়, মানে এটার পরিণত মানুষের তেমন কোনো ফাংশন নেই, বাট বাচ্চা অবস্থায় বা যখন তুমি বাচ্চা অবস্থায় থাকো তখন এটার কিছু ফাংশন দেখা যাচ্ছে, এরা কিছু ব্যাকটেরিয়া, কিছু উপকারী ব্যাকটেরিয়া ধারণ করে, কিছু উপকারী ব্যাকটেরিয়া ধারণ করে অ্যাপেন্ডিক্স বাচ্চা বয়সে, বা যখন তুমি পরিণত থাকো, ইম্যাচিউর থাকো, তখন দেখা যায় কি অ্যাপেন্ডিক্স কিছু উপকারী ব্যাকটেরিয়া ধারণ করে, যেটা আমাদের কাজে লাগে। আর পরিণত বয়সে এটা তেমন কোনো ফাংশন নেই, নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে এটা ফেলাই দিলেও কোনো সমস্যা নেই। সো এটাই হচ্ছে কথা, এটা পরীক্ষায় আসে। সো আমি তোমাদেরকে অ্যাপেন্ডিক্সও বুঝাইতে পারছি, সিকামও বুঝাইতে পারছি। অ্যাপেন্ডিক্সের মানেটাই হচ্ছে আজকে বার্মি ফর্ম, মানে ওম শেপ, মানে ক্যাচোর মতো দেখতে, দ্যাটস ওয়াই অ্যাপেন্ডিক্সের নাম এরকম হয়েছে, দ্যাটস ওয়াই অ্যাপেন্ডিক্সের নামটা এরকম হয়েছে। এবার আসলে আমি মুছে দিই, আমরা বৃহদান্ত্রের একটা অংশ পড়ে বলছি, সেটা হচ্ছে সিকাম। সিকামের পর আর কয়টা পার্ট আছে? দুইটা, একটা হচ্ছে কোলন আর একটা হচ্ছে
মলাশয় খুবই ইম্পর্টেন্ট। কোলনটা এতটা ইন্টারেস্টিং কি বলবো, এই কোলনটা দেখো, কোলনটা কতটা ইন্টারেস্টিং, কোলন ভাইয়াটা কতটা ইন্টারেস্টিং একটু দেখবা যে জাস্ট, কোলন ভাইয়াটা কতটা ইন্টারেস্টিং। কোলন কোলন কোলন, এই দেখো আমরা এখন পড়াবো সিকামের পর যে অংশটাতে খাবার যাবে, খাবার ইলিয়াম থেকে সিকামে যাবে, সিকাম থেকে উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে না কখনো, কারণ নিচের দিকে নামলে পথ বন্ধ। নিচের দিকে কেন নামবে না বুঝছো, কারণ নিচের দিকে পথ বন্ধ, এই দিক দিয়ে নামার কোনো প্রশ্ন আসে না। এভাবে উপর দিয়ে যাবে, গ্র্যাভিটির বিরুদ্ধে খাবার যাবে। দেখো কিভাবে, এই যে আমি এখন যেটা আঁকবো সেটা কি দেখো, এভাবে আস্তে আস্তে কোলন আসবে। তো দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। এই জায়গায় আমি একটু শেষ করে দিই। আচ্ছা, এটাকে আমি আর একটু সুন্দর করে আঁকি। দেখো এটা এতটুকু হচ্ছে সিকাম, ভালোভাবে খেয়াল করবা, এই পার্টটা হচ্ছে সিকাম, এটা আমি লাল করে দিচ্ছি, এই পার্টটা হচ্ছে সিকাম, তাহলে এই জায়গাটা হচ্ছে সিকাম। এবার সিকামের পর বাকি অংশগুলো শুরু কোলন, সিকামের পর শুরু হবে কি কোলন। এই কোলন শব্দটার মানে তোমাকে বুঝতে হবে, এই কোলন শব্দটার মানে তোমাকে বুঝতে হবে। কোলন শব্দটার মানে যদি তুমি সার্চ মারো তাহলে এরকম পাবে যে কোলন শব্দটার অর্থ হচ্ছে পোরশন অফ এ প্যাসেজ, রাস্তার অংশ অনেকটা। ধরো এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা রাস্তা, এই রাস্তার বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অংশ আছে। ধরো এই রাস্তার এটা একটা অংশ, এই রাস্তার এটা একটা অংশ, এই রাস্তার এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে এখানে রাস্তার তিনটা অংশ, 1 2 3। তো এদিক দিয়ে সিএনজি যাইতে পারে, বাস যাইতে পারে, ট্রাক যাইতে পারে, এবং বিভিন্ন এলাকা অনুযায়ী আছে রাস্তাগুলো, বিভিন্ন এলাকা, এটা একটা এলাকা, এটা একটা এলাকা, এবং এটা একটা এলাকা। তো এরকমই বোঝাচ্ছে একটা রাস্তা এবং রাস্তার বিভিন্ন অংশগুলোকে আমরা বলি কোলন। তার মানে কোলনকে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি, রাস্তার সাথে। রাস্তা এবং ওই রাস্তার বিভিন্ন অংশ থাকে, কারণ একটা রাস্তা তো পুরোপুরি একটা নাম থাকে না, একটা রাস্তা দেখা যাচ্ছে অনেকগুলো নাম থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা অনুযায়ী নাম হয়। যেমন সেম রাস্তাকে তুমি হয়তো দেখা যাচ্ছে একটা নাম দিলা, একটা জায়গায় এই রাস্তার নাম হয়ে গেলে আরেক রকম, তাহলে রাস্তার বিভিন্ন অংশ আছে। সো এই রাস্তার বিভিন্ন অংশগুলোকে বা রাস্তাটাকে বলা হয় কোলন, এবং কোলনের এরকম বিভিন্ন অংশ আছে। সো এটা পুরাটাই কোলন, এখান থেকে শুরু করে এতটুকু লাল কালারের আগ পর্যন্ত এটা পুরাটাই কোলন। তবে কোলনকে বিভিন্ন অংশে ভাগ করা যায় রাস্তার অংশের মতো, তার মানে এটাকে তুমি রাস্তার অংশ বলো, এটাকে তুমি কি বলো, কোলন মানে হচ্ছে রাস্তার বিভিন্ন অংশ, রাস্তার বিভিন্ন অংশ। কীরকম, যেমন দেখো সিকামের পর এই রাস্তাটা দেখো, এতটুক রাস্তাটা দেখো, এই রাস্তাটা, এতটুক রাস্তাটা, এই রাস্তাটা, রাস্তার অংশটাকে আমরা একটা কোলনের নাম দিব, এটার নাম তো কোলন হবেই, এই রাস্তার নাম তো কোলন হবেই, এবং এটাকে আমরা বলবো ঊর্ধ্বমুখী কোলন। দেখো এটার নাম ঊর্ধ্বমুখী কেন হয়েছে তোমরা বুঝতেই পারতেছ, ঊর্ধ্বমুখী বা ইংরেজিতে বলে অ্যাসেন্ডিং কোলন। দেখে আমাকে বলো এটার নাম ঊর্ধ্বমুখী কেন হয়েছে, খেয়াল করো, নিচ থেকে উপরে উঠছে, এখান থেকে এতটুকু নিচ থেকে উপরে উঠছে বলে এটার নাম হচ্ছে ঊর্ধ্বমুখী কোলন, একটা অংশ। এবার আসো এই অংশটার নাম কি হবে, এই দেখো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত অংশটা কি হবে, এই অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো, দেখো এই অংশটাকে আমরা বলবো কোলন, তো বলবোই, তবে এটাকে আমরা বলবো আনুভূমিক বা অনুপ্রস্থ কোলন, এটাকে আমরা বলবো অনুপ্রস্থ বা আনুভূমিক বা ইংরেজিতে বলবো ট্রান্সভার্স, এটাকে আমরা বলবো ট্রান্সভার্স কোলন। এখন অনুপ্রস্থ মানে বুঝো তো, মানে এরকম এরকম যদি রাস্তা থাকে, এরকম
এভাবে প্রস্থ বরাবর, এটা হচ্ছে প্রস্থ, এটাকে বলো অনুপ্রস্থ। এই অনুপ্রস্থ বরাবর কোনো রাস্তা থাকলে এটাকে আমরা বলবো অনুপ্রস্থ রাস্তা। তো এইভাবে থাকা বিধে এটাকে অনুপ্রস্থ কোলন বলা হচ্ছে। সো নামেই বোঝা যাচ্ছে অনুপ্রস্থ কেন এইভাবে থাকে। তাহলে এই কোলনটার নাম হচ্ছে অনুপ্রস্থ কোলন। এবার আসো এখান থেকে এতটুকু পর্যন্ত যে কোলনটা দেখা যাচ্ছে, এই কোলনটাকে আমরা কি নাম দিব? এই কোলনটাকে কোলন তো বলবো প্রথমে, বাট বলবো নাম দেখে বোঝা যায়, এটাকে আমরা বলবো নিম্নমুখী কোলন। নিম্নমুখী কেন? দেখো উপর থেকে নিচে নামছে, রাস্তাটা কিরকম? রাস্তাটা হচ্ছে উপর থেকে নিচে নামছে। অনেক সময় উপরের রাস্তা থেকে নিচে নামতে হয় না, ব্রিজের ক্ষেত্রে দেখা যায়, ব্রিজের উপর থেকে যখন নিচে নামে এই অংশটাকে আমরা বলবো নিম্নমুখী, বা ইংরেজিতে বলে ডিসেন্ডিং কোলন, বা ইংরেজিতে বলে ডিসেন্ডিং কোলন। বাকি আছে এই অংশটা, বাকি আছে এই অংশটা, এই এতটুকু অংশটা, ঠিক আছে? এই এতটুকু অংশটা, এটাকে বলা হয় সিগময়েড কোলন। ভালোভাবে খেয়াল করবে, এটা একটু মজার, সিগময়েড কোলনটা একটু মজার আছে। সিগময়েড এই কথাটা তুমি ইজিলি বুঝতে পারবে, এটাও গুগলে সার্চ মেরে দেখবা। গুগলে সার্চ মারলে এরকম একটা লেখা পাবা যে সিগময়েড মানে হচ্ছে সিগমার মতো। সিগময়েড কথাটা অর্থ হচ্ছে সিগমার মতো। যেমন দেখো এখানে আমি লিখছি, এই যে সিগমা অয়েড কথাটা, অয়েড আছে এখানে, আরটা হচ্ছে সিগমা, দুইটা ওয়ার্ড পাবে এখানে, সিগমা আর একটা হচ্ছে অয়েড, দুইটা কথা পাবা, সিগময়েড কোলন। সিগমা গুগলে সার্চ মানে সিগমা তো মানে বুঝো, এই সিগমা মানে হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে পড়বা সিগমাটা, কেমিস্ট্রি এবং ফিজিক্স হয়তো বেশি পড়বা। এটা একটা লেটার সিগমা, যেমন আলফা বিটা, তারপর সিগমা, তারপর পাই, এরকম লেটার সিগমা। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়বা, সিগমা বন্ধন। কেমিস্ট্রিতে একটা বন্ধন পড়ছো, সিগমা বন্ধন। তো ওই সিগমাটা এটা একটা লেটার। অয়েড মানে হচ্ছে মতো। তাহলে এই সিগমার কথাটা যদি গুগলের সার্চ মারো তাহলে তুমি পাবো এটা হচ্ছে সিগমার মতো দেখতে, সিগমার মতো। এখন সিগমা কথাটা অর্থ, বা সিগমার কথাটা অর্থ হচ্ছে, এই সিগমাটা যেহেতু একটা লেটার বলছি, এটা অ্যাকচুয়ালি কোন লেটারের মতো বুঝাইতে যাচ্ছে? এটা হচ্ছে ইংরেজি যে এস লেটার আছে, এটা হচ্ছে এস লেটারের মতো। এটা মানে হচ্ছে এস লেটার, ইংরেজি যে এস লেটার আছে, ইংরেজি এস লেটার। গুগলে সার্চ মানে এগুলো তোমাকে বলবে, এমন না যে আমি নিজ থেকে বলতেছি, এস লেটারই বলবে যে সিগমাটা এস এর মতো কম্পেয়ার করতে পারো। সিগমাটা কিসের মতো? এস এর মতো। সিগমাটা কিসের মতো দেখতে? এস এর মতো। আমাদের যে ইংরেজি লেটার এস আছে, এস। তো এখন এই এস লেটারের মতো যেহেতু বলা হচ্ছে, তার মানে এটা মানে বোঝা যাচ্ছে এস এর মতো দেখতে। কিসের মতো? এস এর মতো দেখতে। তার মানে সিগময়েড কোলনটা এরকম কেন বলা হচ্ছে? সিগময়েড কোলনটা সিগমার মতো, সিগমা মানে এস লেটার, মানে এস লেটারের মতো দেখতে। তো অনেকটা আমি এখানে হয়তো আকার কারণে হয়তো একটু অন্যরকম লাগবে, তা আমি দেখাচ্ছি। এই যে এস লেটার কিভাবে দেখাচ্ছি, এই যে এস লেটার এভাবে অনেকটা এরকম টাইপসের, এই দেখো এস এর মতো অনেকটা। এস এর মতো বলছি, বরাবর যে এস হবে এমন না, কারণ সিগমা মানে হচ্ছে এস এর মতো। তো এস এর মতো দেখতে অনেকটা এরকম, এই দেখো এরকম, অনেকটা এরকম। তাহলে এস এর মতো না, প্রায় আমরা এসটা আঁকি এভাবে। তো এটা একটু উল্টাই ফেললে, এসটাকে এভাবে শুয়াই ফেললে কিন্তু এরকম এস এর মতোই দেখায়। এই জন্য এটাকে সিগময়েড কোলন নাম দেওয়া হয়েছে। তাহলে দেখো কোলন মানে হচ্ছে রাস্তার পার্ট, এবং রাস্তার পার্টগুলোর নামকরণটাও হয়েছে অবস্থানের উপর ডিপেন্ড করে। নিচ থেকে উপরে গেছে ঊর্ধ্বমুখী কোলন, প্রস্থ বরাবর গেছে তাই অনুপ্রস্থ কোলন, উপর থেকে নিচে নামছে বিধায় নিম্নমুখী কোলন। আর সিগময়েড কোলন বলছে সিগমার মতো দেখতে, মানে এস লেটারের মতো দেখতে বিধায় এটাকে সিগময়েড কোলন বলছে। এইবার আমাদের বৃহদন্ত এখানেই শেষ। তার মানে খাবার এখন কোথায় আছে? সিগময়েড কোলনও আছে। সরি, বৃহদন্ত এখানে শেষ না, মানে কোলন এখানে শেষ। বৃহদন্তের একটা লাস্ট পার্ট আছে যেটা হচ্ছে রেকটাম। খেয়াল করো, আমি এখানে তোমাদেরকে রেকটামটা দেখাচ্ছি। আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি, একটু পরে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আমরা এখন শুধুমাত্র এই রেকটামটা পড়াই দিব। এই যে এটা দেখো রেকটাম, এই অংশটা হচ্ছে তোমার মলাশয়কে ইংরেজিতে বলে রেকটাম। কিন্তু এটার মানেইটা কি? রেকটামের মানেটা এরকম কেন হয়েছে? গুগলে সার্চ মারে দেখবা মলাশয়ের মানেটা বুঝাইছে। কি বুঝাইছে? এই রেকটাম শব্দটার অর্থ কি?
রেক্টার শব্দটা হচ্ছে স্ট্রেইট। স্ট্রেইট মানে কি? স্ট্রেইট মানে হচ্ছে সোজা। স্ট্রেইট মানে কি? স্ট্রেইট মানে হচ্ছে সোজা। এখন রেক্টামের সাথে সোজার কি সম্পর্ক? সেটা হচ্ছে একজন বিজ্ঞানী, নাম হচ্ছে গ্যালেন। লিখো, গ্যালেন নামক বিজ্ঞানী, গ্যালেন নামক বিজ্ঞানী অনেকগুলো প্রাণীর ব্যবচ্ছেদ করছে। কি করছে? অনেক প্রাণীর ব্যবচ্ছেদ করে দেখছেন যে অনেক প্রাণীর ব্যবচ্ছেদ মানে বুঝো তো, ডিসেকশন আর কি ইংরেজিতে বলে, মানে কাটাছিড়া যা করি আর কি আমরা। ব্যবচ্ছেদ করে অধিকাংশ প্রাণীর যে মলাশয়টা দেখছে, মানে রেকটামটা দেখছে, এটা সোজা দেখছে। তাহলে উনি অনেকগুলো প্রাণী ব্যবচ্ছেদ করছে। ব্যবচ্ছেদ করে যতগুলো প্রাণী ব্যবচ্ছেদ করছে সবগুলো প্রাণী উনি কি মলাশয়টা কিরকম এখন স্ট্রেইট দেখছে, সোজা দেখছে। তার মানে উনি ব্যবচ্ছেদ করে কি দেখলেন যে এদের মলাশয় সোজা, এদের মলাশয় সোজা। সোজা কথাটা আসছে স্ট্রেইট। স্ট্রেইট কথাটা ল্যাটিন ভাষা হচ্ছে রেকটাম, তাই মলাশয় ইংরেজি হয়েছে রেকটাম। তাহলে রেকটাম কথাটা অর্থ হচ্ছে সোজা বা স্ট্রেইট। কেন এরকম হয়েছে? বিকজ গ্যালেন নামক বিজ্ঞানী অনেক প্রাণীর ব্যবচ্ছেদ করে দেখছিলেন যে ওদের যে রেকটামটা কিন্তু খুবই সোজা। তাই এই সোজা নামটা এখানে দিয়ে বলে দিছে এটার নাম রেকটাম বা মলাশয় এরকম। তো রেকটামের পর এদিকে একটা ছিদ্র আছে। আমাদের বৃহদান্তে এখানেই শেষ। বৃহদান্তের পর আছে পায়ু। এই যে এটা হচ্ছে আমার পায়ু ছিদ্র বা পায়ু, শেষ। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা এখানে ফিগার দিয়ে কিন্তু আমাদের যে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ দেখলাম। এবং তোমাদেরকে আমি হয়তো এখানে যকৃৎ আসবে, অগ্নাশয় আসবে, এগুলো এখানে বলার দরকার নেই। যকৃৎ অগ্নাশয়গুলো আমরা আলাদা করে শিখব। এখানে যকৃৎ আসবে, বৃত্তথলি আসবে, তারপর অগ্নাশয় আসবে, এগুলো এখানে জানার দরকার নেই। আমরা শুধুমাত্র এলিমেন্টারি ক্যানাল নিয়ে আলোচনা করছি। গ্রন্থি নিয়ে আলোচনা করিনি। সো এলিমেন্টারি ক্যানালগুলোই পড়াইছি, গ্রন্থিগুলো আলাদা টপিকে আসবে। সো এই পাবলিক গ্রুপে আমার এটাই পরিপাক এবং শ্বসনের লাস্ট ক্লাস ছিল। আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম আজকে, তাহলে এই 2টা ক্লাস তোমরা করে ফেলতে পারবা। বাকিগুলো ক্লাস আমি নিব আমার প্রাইভেট গ্রুপে। এবং আমাদের যে বোটানি পর্বটা চলতেছে ওটা চলবে, অবশ্যই কন্টিনিউ হবে, পাবলিক গ্রুপেই কন্টিনিউ হবে। বোটানির 5টা লেকচার এই পর্যন্ত নিয়ে ফেলছি প্রথম অধ্যায়ে। আজকে পরীক্ষা দিব, এখনই পরীক্ষার জন্য প্রিপারেশন না, এখন পরীক্ষা হবে। 5 মিনিট পর আমরা পরীক্ষা নেব, গ্রুপে দিয়ে দিব, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব আমাদের। এবং তোমরা 20 মিনিটের মধ্যে, 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে তোমরা সাবমিট করতে হবে, বিকজ ঘুরে ফিরে 20 মিনিটই হবে। 20 মিনিটের মধ্যে সাবমিট করে যে আগে দিতে হবে সেই বিজয়ী। সো তোমরা সবাই প্রস্তুতি নাও। আর তোমরা একটু বলো যে এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পারছো কিনা, বা অনেক কিছু শিখে গেছে কিনা, বা জিনিসটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা বোটানি ধরবো। বোটানি যে ফার্স্ট চ্যাপ্টারের যে 5টা অধ্যায় পড়ছি তারপর থেকে কন্টিনিউ করবো। সো তোমরা আমাকে একটু জানাও যে জিনিসটা বুঝছো কিনা, ক্লাসটা বুঝছো কিনা। এখন আমরা সরাসরি পরীক্ষাতে চলে যাব। 5 মিনিট এই লাইভটা শেষ হওয়ার পর 5 মিনিট পর আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই পরীক্ষাটা কিসের উপর হবে? ওই যে আমরা এর আগে যে বোটানির 5টা লেকচার নিছি না, ওই 5টা লেকচারের উপরেই হবে। কিন্তু এটা আমি আজকে থেকে 1 সপ্তাহ আগে থেকে বলতেছি। সো যারা জানো না তারা পরেও পরীক্ষা দিতে পারবা, এমনি পরীক্ষা দিতে পারবা। পরবর্তীতে আমি এটা ওপেন রাখবো। তো সে পর্যন্ত ভাবে সুস্থ থাকা এবং রেডি হও। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ। ওকে জি ভাইয়া, ইনশাল্লাহ। ওকে রেডি হও, ক্লিয়ার ভাই। ওকে সিনথিয়া ক্লিয়ার। ওকে 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 আমরা পরীক্ষার জন্য রেডি হও। আমরা 5 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর দিয়ে দিচ্ছি। তোমরা রেডি থাকো। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।